বহু বছর আগের কথা। মাধব তার স্ত্রী শকুন্তলা এবং মেয়ে নিবেদিতাকে নিয়ে একটি গ্রামে বসবাস করত। গ্রামটি ছিল ঘন বনে ঘেরা এবং বনটি ছিল বন বিভাগের দখলে। মাধব ছিল বেকার। এভাবে আর কদিন চলবে গো? আমাদের ঘরে কোনো আয় রোজগার নেই, নুন আনতে পান্তা ফুরায়। আমাদের মেয়ে যে বড় হয়ে যাচ্ছে, ওর পড়াশোনার খরচ বাড়ছে। এভাবে কদিন ঘরে বসে থাকবে বলো তো? আরে, আমিও তো চেষ্টা করছি, কিন্তু কোথাও তো চাকরি পাচ্ছি না। দেখো না, প্রতিদিন আমি বাইরে যাচ্ছি, কিন্তু কেউই দিচ্ছে না। সেটা বলে মাধব বাইরে যায় চাকরির খোঁজে। সে সারাদিন অনেক জায়গায় চাকরি খুঁজে, কিন্তু কোথাও চাকরি পায় না। সে মন খারাপ করে সন্ধেবেলায় বাড়িতে ফিরে আসে। মাধবের ঝলসানো মুখ দেখে মাধবের মেয়ে নিবেদিতা জিজ্ঞেস করে, কি হলো বাবা, তোমার মুখ এভাবে শুকিয়ে রয়েছে কেন? আমার কোনো কিছুই হয়নি রে মা, এমনিতেই। তোমাকে আর বলতে হবে না, আমি বুঝেছি। তুমি চাকরি পাওনি বাবা, তাই তোমার মনটা খুব খারাপ, তাই না বলো বাবা? বাবা, আমার মেয়েটা তো দেখছি অনেক বড় হয়ে গেছে। বাবা, তুমি বন বিভাগে চাকরির চেষ্টা করো না। কিন্তু ওখানে তো যারা পড়ালেখা করে শিক্ষিত হয়েছে তাদের জন্য চাকরি রয়েছে। আমি তো লেখাপড়া করিনি, আমাকে আর কে চাকরি দেবে বল? আরে, তুমি চেষ্টা করে দেখো না, ওখানে হয়তো তোমার জন্য কোনো কাজ রয়েছে। তুমি তো কাঠের সব রকম কাজ করতে পারো বাবা, গিয়ে বলেই দেখো না, হয়তো তারা তোমার মধ্যে কাউকে খুঁজছে। আচ্ছা মা, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, তাহলে আমি কাল গিয়ে বন বিভাগের লোকজনের সঙ্গে কথা বলে দেখব কোনো কাজ পাই কিনা। পরের দিন সকালে মাধব বন বিভাগের অফিসে যায় এবং সেখানে গিয়ে একটি অফিসারের সাথে কথা বলে। এই যে, শুনছেন মালিক, আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন। বলুন, বলুন আপনার কি প্রয়োজন? আসলে আমার একটি চাকরির খুব প্রয়োজন। আমাকে কি এখানে কোনো চাকরি দেওয়া যাবে? হ্যাঁ, তা তো দেওয়া যাবে। আপনি কি কি কাজ করতে পারেন সেটা একটু বলুন। আসলে আমি তেমন কোনো কাজ পারি না, কিন্তু আমি সব রকমের কাঠের কাজ করতে পারি। যেমন ধরুন, বাড়ি বাড়ি কাঠ জাগানো, কাঠ দিয়ে খেলনা বানানো, বাড়ি বানানো ইত্যাদি। সব রকমের কাজই করতে পারি। আরে বাহ, আমরা তো আপনার মতো লোককে খুঁজছিলাম। আমাদের কাঠ কেটে গুছিয়ে এক জায়গায় রাখার জন্য একজনের প্রয়োজন ছিল। আপনি কি সেই কাজের জন্য রাজি আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই রাজি। তাহলে আজ থেকে কাজ শুরু করুন। হাবিলদার, একটু এখানে আসো তো। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন বলুন, কি করতে হবে স্যার বলুন। এই লোকটিকে আমাদের বন বিভাগের পাশে জায়গাটিতে নিয়ে যাও, যেখানে গাছ কেটে রাখা আছে, এবং কি কি করতে হবে ওনাকে সবকিছুই দেখিয়ে দাও। হাবিলদার মাধবকে নিয়ে সেই জায়গায় যায় এবং মাধবকে সব কাজ দেখিয়ে দেয়। মাধব তাড়াতাড়ি সব বুঝে ফেলে এবং কাঠ কেটে সুন্দর করে তক্তা বানিয়ে তা এক পাশে রাখে এবং যে গাছগুলোতে পোকা ধরেছে তা আরেক পাশে রেখে দেয়। কাজ শেষে মাধব হাবিলদারকে জিজ্ঞেস করে, হাবিলদার বাবু শুনছো, আমি কি পোকা ধরা কাঠগুলো ফেলে দেব? এগুলো তো কোনো কাজে আসবে না। হ্যাঁ হ্যাঁ, তবে ফেলে দাও, ওগুলো দিয়ে আর কি করবে বলো তো? মাধব জঙ্গলের এক প্রান্তে কাঠগুলো ফেলে দিয়ে আসে। সেদিন মাধব কাজ শেষ করে তার পারিশ্রমিক নিয়ে বাড়িতে ফিরে যায়। মাধব খুব হাসি খুশি মনে বাড়িতে ফিরে যায়। নিবেদিতা তার বাবাকে হাসতে দেখে জিজ্ঞেস করতে থাকে, বাবা, ও বাবা, তুমি হাসছো কেন? কোনো সুসংবাদ আছে বুঝি? বলো না বাবা। হ্যাঁ মা, খুব ভালো খবর আছে। আমি বন বিভাগে চাকরিটা পেয়ে গেছি। খুব বেশি বেতনের নয়, তাও আমার জন্য খুব ভালো একটা চাকরি, জানিস তো? বাহ, আমি জানতাম তুমি চাকরিটা পেয়ে যাবে বাবা। এইভাবে মাধবের দিনগুলো আগের থেকে একটু হলেও ভালোই কাটছিল। একদিন মাধব বন বিভাগে কাজে যাচ্ছিল। এমন সময় সে জঙ্গলের এক প্রান্তে সে পোকা ধরা কাঠগুলো দেখতে পায়। মাধব ঠিক করে যে সে তার কাজ শেষে পোকা ধরা কাঠগুলো বাড়িতে নিয়ে যাবে। মাধব সেই দিন কাজ শেষ করে কাঠগুলো বাড়িতে নিয়ে যায়। এইভাবে সে 2-3 সপ্তাহ ধরে এভাবে ভালো কাঠগুলো কাটে আর পোকা ধরা কাঠগুলো বাড়িতে নিয়ে যায়। সেগুলো দিয়ে ভবিষ্যতে কোনো কাজ করবে সেই আশায়। একদিন তাকে পোকা ধরা কাঠগুলো একটি মহিলা অফিসার নিতে দেখে ফেলে আর বলতে থাকে, আরে বাহ বাহ,
কয়েক সপ্তাহ কাজ করতে না করতে তুমি তো দেখছি চুরি করা শুরু করে দিয়েছো। কাঠ চুরি করার নতুন ব্যবসা শুরু করেছো নাকি? না না ম্যাডাম, এটা আপনি কি বলছেন? আমি কাঠ চুরি করছি না। আমাকে হাবিলদার বাবু বলেছেন পোকা ধরা কাঠগুলো ফেলে দিতে, তাই আমি কাঠগুলো না ফেলে দিয়ে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি, যদি ভবিষ্যতে কোনো কাজে লাগে সেই আশায়। এই শোনো, তুমি কি আমাকে বোকা পেয়েছো? পোকা ধরা কাঠ দিয়ে তুমি কি এমন মহাভারত অশুদ্ধ করতে পারবে বলো তো? আমি জানি তুমি নিশ্চয়ই ভালো কাঠই নিয়ে যাচ্ছ। তুমি একজন চোর। যাও, তোমাকে আর কাল থেকে কাজে আসতে হবে না। তোমার চাকরি আজ থেকেই শেষ। মাধব সেদিন খুব কষ্ট পেয়ে বাড়িতে ফিরে যায় এবং মাধব শকুন্তলা এবং নিবেদিতাকে সব কথা খুলে বলে। কিন্তু বাবা, আমার তো কদিন পর পরীক্ষা, আমার যে টাকা লাগবে, আমি কি করব বাবা? তুই এসব নিয়ে একদম চিন্তা করিস না মা, আমি তোর জন্য কিছু না কিছু একটা ঠিক ব্যবস্থা করব। এটা বলে মাধব সেই পোকা ধরা কাঠগুলো থেকে পোকা ছাড়ায়। সে সারা রাত ধরে সেই কাঠগুলোকে সুন্দর নতুনের মতন করে তোলে। এরপর সে কাঠগুলো দিয়ে কি বানাবে সেটা ভাবতে থাকে। পরের দিন সকালে সে কাঠগুলো নিয়ে তাদের বাড়ির উঠানে বসে এবং ভাবে একটি ইঞ্জিনের কাঠের রিক্সা তৈরি করবে। কিন্তু মাধবের কাছে ইঞ্জিন কেনার মতন কোনো টাকা নেই, তাই সে এমনিতেই একটি কাঠের রিক্সা তৈরি করে। মাধব রিক্সার সাথে দড়ি বেঁধে সেটা টানতে টানতে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেত, তাই মাধবের রিক্সায় তেমন কোনো যাত্রী বসতো না। একদিন মাধব একটি পাহাড়ের উপর দিয়ে হাঁটছিল, এমন সময় সে জঙ্গলের মধ্যে একটি ভাঙা গাড়ি দেখতে পায়। সে সেখানে চলে যায় এবং দেখে গাড়িটি পুরোপুরি ভাঙা। তারপর গাড়িটির ভেতরে দেখে এবং সে দেখতে পায় যে গাড়িটি বাইরে থেকে ভাঙা ঠিকই, কিন্তু তার ইঞ্জিন এবং কিছু জিনিস একদম ঠিকঠাক আছে। সে ইঞ্জিনটি নিয়ে বাড়িতে চলে যায়। তারপর সেই ইঞ্জিনটি তার রিক্সার সাথে লাগিয়ে দেয় এবং রিক্সাটি চালিয়ে দেখে। মাধব দেখে অবাক হয়ে যায় যে তার রিক্সাটা খুব দ্রুত চলছে। মাধব খুশি হয়ে গাড়িটি নিয়ে রাস্তায় চলে যায় এবং তার গাড়িতে অনেক যাত্রী ওঠে। সে অনেক দূরের শহরে মাত্র 1 ঘন্টার মধ্যে গিয়ে পৌঁছে যায়। সব যাত্রীরা অন্য রিক্সা ছেড়ে মাধবের রিক্সায় সব সময় উঠত। এটা দেখে তার সাথে অন্য রিক্সাওয়ালারা প্রতিদ্বন্দ্বিতা করতে আসে, কিন্তু কেউই একেবারেই সফল হয় না। মাধব রিক্সা চালিয়ে অনেক টাকা ইনকাম করা শুরু করে দেয়, কারণ সবাই তার রিক্সায় যাতায়াত করত। এভাবে এক পর্যায়ে মাধবের দিন অনেক সুখে শান্তিতে কাটতে লাগলো, আর তার সংসারের সব অভাবও দূর হয়ে গেল।